ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। কেউ একজন একটু কনফার্ম। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শুরু করি। যেহেতু আমাকে ডি সেকশন থেকে বলা হয়েছিল যে আপনাদের এই টপিকটা কমপ্লিট হয় নাই, এই যে এসি এসি কনভার্টার যে টপিকটা, এটা কমপ্লিট হয় নাই। সো আমরা এই টপিকটার উপরে একটু ডিসকাস করব। ডিসকাশনটা আমি চেষ্টা করব আমাদের যতটুকু দরকার, খুবই শর্টে যতটুকু দরকার সেই ডিসকাশন করতে। সো আমরা যদি শুরু করি, বাকি সবগুলা কনভার্টার টপোলজি আমরা যেগুলো দেখছি, এই এসি এসি কনভার্টার যেটা আমরা পড়বো সেটাও সিমিলার আইডিয়া থেকেই আসছে। যে আমাদের একটা ইনপুট সাইড, ইনপুট যে সাইডটা সেখানে হচ্ছে একটা এসি ভোল্টেজ থাকবে। এই যে ইনপুটে আমাদের একটা এসি ভোল্টেজ, এবং আউটপুট যে ভোল্টেজটা সেটাও একটা এসি ভোল্টেজ হবে। সো ইনপুট এবং আউটপুট দুইটাই এসি, এই জন্য এটাকে বলা হচ্ছে এসি টু এসি কনভার্টার। তো এই এসি টু এসি কনভার্টার বেসিক্যালি দুই রকমের হয়। একটা হচ্ছে গিয়ে এসি ভোল্টেজ কন্ট্রোলার, আর একটা হচ্ছে গিয়ে সাইক্লো কনভার্টার। সো এসি ভোল্টেজ কন্ট্রোলার হচ্ছে যেখানে আমরা ভোল্টেজ লেভেলটাকে আপ ডাউন করি, দ্যাট মিনস ভোল্টেজটাকে চেঞ্জ করি, ভোল্টেজটাকে কন্ট্রোল করি। আমার আউটপুটের আরএমএস ভোল্টেজ আর ইনপুটের আরএমএস ভোল্টেজটাকে সামহাও আমি কন্ট্রোল করতেছি। এটা হচ্ছে আমার এসি ভোল্টেজ কন্ট্রোলার। সো এসি ভোল্টেজ কন্ট্রোলার যেটা, সেটা হচ্ছে গিয়ে জাস্ট ভোল্টেজ লেভেলটাকে বা ভোল্টেজের যে আরএমএস ভ্যালু সেইটাকে কন্ট্রোল করতেছে। কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি, আমার ইনপুট এবং আউটপুটের ফ্রিকোয়েন্সি, আরএমএস ভ্যালু চেঞ্জ হলেও ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না। আরএমএস ভ্যালুকে কন্ট্রোল করি আমরা, ফ্রিকোয়েন্সি ইনপুটেও যা থাকবে, ইনপুট ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি, আউটপুট ভোল্টেজ আমার ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। আর সাইক্লো কনভার্টার হচ্ছে এমন একটা কনভার্টার যেখানে আমরা আউটপুটের ফ্রিকোয়েন্সিটাকেই চেঞ্জ করে ফেলতেছি। সো এখানে ইনপুটে যে এসি ভোল্টেজটা, ইনপুটের এসি ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি আর আউটপুটের যে এসি ভোল্টেজ তার যে ফ্রিকোয়েন্সি, এর মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। সো দুই ধরনের কনভার্টার মূলত আমরা এখানে দেখে থাকি। আবারও বললাম, একটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ কন্ট্রোলার যেটা হচ্ছে আরএমএস ভ্যালুকে কন্ট্রোল করতেছে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা যেমন আছে তেমনই থাকবে। আর আরেকটা আছে হচ্ছে গিয়ে আমাদের সাইক্লো কনভার্টার, যেখানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সিটা আমরা চেঞ্জ করে ফেলবো, ইনপুটের ফ্রিকোয়েন্সি এবং আউটপুটের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। সাইক্লো কনভার্টার এগুলা একটু কাইন্ড অফ ওল্ড টেকনোলজি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য এখন একটু মডার্ন টেকনোলজি ইউজ করা হয়। মডার্ন যে টেকনোলজিটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি ইনভার্টার বেসড টেকনোলজি, যেখানে আমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করব। প্রথমে একটা এসি থেকে ডিসি তে কনভার্ট করব, পরবর্তীতে সেই ডিসিটাকে ইনভার্টারের মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি, সেই কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাব। ঠিক আছে। সো সেখানে হচ্ছে গিয়ে ব্যাক টু ব্যাক একটা এরকম, আমি যদি এখানে একটু সংক্ষেপে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে প্রথমে একটা এসি থেকে ডিসি ব্লক থাকে। এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ইনপুটের যে এসি ভোল্টেজটা, সেই এসি থেকে ডিসি ভোল্টেজটাকে আমরা এসি থেকে ডিসিতে কনভার্ট করি, এবং তারপরে সেখান থেকে আমরা যে ভোল্টেজটা পাই এই ডিসিটাকে ইনভার্টারের মাধ্যমে আবার হচ্ছে গিয়ে আমরা আর এসিতে কনভার্ট করে ফেলি। সো এইটা হচ্ছে গিয়ে মডার্ন যত সিস্টেম যেখানে আমাদের দরকার পড়ে, যেখানে স্পিড কন্ট্রোল এর দরকার পড়ে, সেখানে এই ধরনের টেকনোলজি বর্তমানে ইউজ করা হয়ে থাকে। সাইক্লো কনভার্টার কম্পারেটিভলি একটু পুরোনো দিনের টেকনোলজি। এর কিছু কারণ অবশ্যই আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। তো এখন আমরা যদি সামনে চলি, যে প্রথমে আসি আমরা যে এই এসি ভোল্টেজ কন্ট্রোলার যেটা আছে সেটা। সো প্রথমে দেখি সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার্স উইথ রেজিস্টিভ লোড। সো আমরা একটা সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার দেখতে যাচ্ছি। তো আমাদের এইখানে যে এসি ভোল্টেজটা ইনপুটে, সেটার একটাই আমাদের আছে এসি কি বলে যে একটাই ফেজ, এবং সেই একটা ফেজকে আমরা হচ্ছে গিয়ে একটা ফেজে যে সাইন ওয়েভ বা সাইনোসয়েডাল যে ভোল্টেজটা ইনপুটে আমরা পাচ্ছি, সেই সাইনোসয়েডাল ভোল্টেজটাকে আউটপুটে আমরা কন্ট্রোল করতে যাচ্ছি। তো এইটাকে আমরা নর্মালি চিন্তা করতে পারি যে লেটস সে দিস ইজ এ লোড। এটা হইতে পারে একটা লাইট, হইতে পারে একটা ফ্যান, যে কোনো কিছু হইতে পারে। তো এইটা আমরা লোডে যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছি, সেই পাওয়ার সাপ্লাইটাকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি। তো পাওয়ার সাপ্লাইটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই কন্ট্রোলার সিস্টেমটা, এসি ভোল্টেজ কন্ট্রোলার, এটা বানাচ্ছি। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেই কন্ট্রোলার ব্লকটা।
সো এখানে দুইটা থাইরিস্টর আমরা দেখতে পাচ্ছি, একটা এই ব্লকটা আমরা মাথায় রাখবো, একটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে আর একটা হচ্ছে উল্টা দিকে যাচ্ছে। তো আমরা থাইরিস্টরের ক্ষেত্রে জানি যে থাইরিস্টর বেসিক্যালি কিভাবে কাজ করে। থাইরিস্টর হচ্ছে গিয়ে আমাদের একটা গেট পালস দিতে হবে, এবং যখন আমরা গেট পালসটা অ্যাপ্লাই করব তখন আমাদের যখন ভোল্টেজটা আসবে পজিটিভ ভোল্টেজ বা ফরওয়ার্ড বায়াস যদি হয়ে যায়, তাহলে ওই গেট পালসটা দিলে তখন থাইরিস্টরটা কারেন্ট কন্ডাক্ট করবে। সো আবার এখানে আমরা যদি দেখি, আমাদের এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজটা। সো এই যে ইনপুট ভোল্টেজ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ইনপুট ভোল্টেজটাকে আমি কন্ট্রোল করতে চাচ্ছি, অর্থাৎ আমার এই লোডে ইনপুট ভোল্টেজটা একটা সার্টেন পার্টকে আমি পাঠাবো, পুরা ইনপুট ভোল্টেজটাকে আমি লোডে দিব না। তো এখন যদি আমরা দেখি যে এই থাইরিস্টরটা, এখানে যে থাইরিস্টর প্রথমে দুইটা থাইরিস্টর আছে, একটা T1 আর T2। তো ধরা যাক এই T1 থাইরিস্টরটাতে আমি একটা সার্টেন অ্যাঙ্গেলে ফায়ার করলাম। থাইরিস্টরে ফায়ার করা বলতে গেট পালস দেওয়া, ঠিক আছে? সো আমি যখনই বলবো ফায়ার করলাম, ফায়ার করা মানে হচ্ছে অ্যাপ্লাইং গেট পালস। সো অ্যাপ্লাইং গেট পালস। সো ধরা যাক আমি এই T1 থাইরিস্টরটাতে আলফা অ্যাঙ্গেলে গেট পালস দিলাম, তার মানে আমার এই যে আলফা অ্যাঙ্গেল, এখানে এই আলফা, এখানে আমি গেট পালসটা দিলাম। তো যখনই আমি গেট পালসটা অ্যাপ্লাই করব T1 থাইরিস্টরে, তখনই যেহেতু আমার পজিটিভ হাফ সাইকেল চলতেছে, পজিটিভ হাফ সাইকেল চললে আমার হচ্ছে গিয়ে গেট পালস অ্যাপ্লাই করার আগ পর্যন্ত আউটপুট ভোল্টেজটা কমপ্লিটলি জিরো থাকবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে আউটপুট ভোল্টেজটা before the gate pulse output voltage is completely zero before the gate pulse. এখন আফটার দ্য গেট পালস, আমি যখন গেট পালসটা অ্যাপ্লাই করতেছি, এই গেট পালস অ্যাপ্লাই করার পরে আমার কি হচ্ছে, এই অবস্থায় আমার আউটপুট এই থাইরিস্টরটা কন্ডাকশনে শুরু হয়ে যাচ্ছে, এবং থাইরিস্টরটা যখনই কন্ডাকশনে চলে যাচ্ছে তখন আমার সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এইখানে যে আউটপুট ভোল্টেজটা, এই আউটপুট ভোল্টেজটা মূলত আমার এই সোর্স ভোল্টেজের সমান হয়ে যাচ্ছে। তার মানে যখনই আমি গেট পালসটা অ্যাপ্লাই করব, মানে T1 থাইরিস্টর যেটা আছে, এই T1 থাইরিস্টরটা কন্ডাকশন শুরু করবে, এবং আমি আউটপুটে আমার এই ইনপুট ভোল্টেজটাকে দেখতে পাবো সার্কিট অনুযায়ী। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে গেট পালস অ্যাপ্লাই করার পরে আউটপুটে আমি এই ইনপুট ভোল্টেজটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং ইনপুট ভোল্টেজটা যদি আমি দেখি, ইনপুট ভোল্টেজের সাথে আমি এই ইনপুট ভোল্টেজটাকে যদি আমি আর দিয়ে ডিভাইড করি, তাহলে আমি আউটপুট কারেন্ট যেটা আছে সেটা পেয়ে যাব। তো এই জন্য এটা হচ্ছে আমার আউটপুট কারেন্টের যে ভোল্টেজ, সরি আউটপুট কারেন্টের যে ওয়েভ ফর্ম, সেটা হচ্ছে এটা। সো আমরা ইনপুট ভোল্টেজটা এইখানে দেখতে পাবো গেট পালস অ্যাপ্লাই করার পরে, এবং সেই আউটপুট ভোল্টেজটাকে যদি আমি রেজিস্টার, এখানে যে রেজিস্টারটা আছে সেটা দিয়ে ডিভাইড করি, তাহলে আমি হচ্ছে গিয়ে আমাদের আউটপুট কারেন্টটা পেয়ে যাব। এখন ধরা যাক পজিটিভ হাফ সাইকেল শেষ হয়ে গেল, পজিটিভ হাফ সাইকেল আমার এই যে পাইতে শেষ হয়ে গেল। এখন কি হবে, যখনই পজিটিভ হাফ সাইকেল শেষ হয়ে যাবে তখনই আমার এই T1 যে থাইরিস্টরটা আছে, এই T1 থাইরিস্টরটা অফ হয়ে যাবে, কারণ এটা রিভার্স বায়াস হয়ে যাবে। তো যেই মুহূর্তে পজিটিভ হাফ সাইকেল শেষ হয়ে নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে, তখনই T1 থাইরিস্টরটা কন্ডাকশন অফ হয়ে যাবে, এটা রিভার্স বায়াস হয়ে যাবে। সো এটা যখন রিভার্স বায়াস হয়ে যাবে, তখন আবারও আমার এখানে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তো কোনো কারেন্ট ফ্লো না হলে আমার আউটপুট ভোল্টেজ জিরোর সমান হবে। এরপরে আমি আগের বার হচ্ছে আমি আলফা অ্যাঙ্গেলে ফায়ার করছিলাম, এরপরে T2 থাইরিস্টর যেটা আছে, T2 থাইরিস্টরটাকে আমি পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে ফায়ার করব। তো একটা থাইরিস্টরকে আমি আলফা অ্যাঙ্গেলে ফায়ার করব, আর একটাকে হচ্ছে পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে ফায়ার করব। তো যখনই আমি পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে এটাকে ফায়ার করব, তখনই দেখা যাবে যে আমার এই এবার কি হচ্ছে, যেহেতু এটা নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল মানে বেসিক্যালি কি হবে, আমার এই জায়গাটাতে একটা নেগেটিভ পোলারিটি আসবে, এইখানে একটা নেগেটিভ পোলারিটি, আর এইখানে হচ্ছে আমার পজিটিভ পোলারিটি। সো নেগেটিভ হাফ সাইকেল যখন আমার শুরু হবে, নেগেটিভ হাফ সাইকেল শুরু হইলে আমার এই T2 থাইরিস্টরটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। T2 থাইরিস্টরটা যখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, সেই অবস্থায়
আমি যখন পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে ফায়ার করব তখন আমার এই আউটপুট ভোল্টেজটা আমি দেখতে পাবো আবারও আমার এই ইনপুট ভোল্টেজের সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তখন আমি দেখতে পাবো যে আমার এই যে আউটপুট ভোল্টেজটা আবার ইনপুট ভোল্টেজের সেরকম হয়ে যাচ্ছে পাই প্লাস আলফার পর থেকে, পাই প্লাস আলফার পর থেকে 2 পাই পর্যন্ত। তো এইখানে আমরা যে কন্ট্রোলটা দেখলাম এটাকে বলা হয় হচ্ছে বাই ডিরেকশনাল কন্ট্রোল। বাই ডিরেকশনাল কন্ট্রোল কারণ হচ্ছে এখানে আমরা দুইটা ডিরেকশনেই কন্ট্রোলটা করলাম। বাই ডিরেকশনাল কন্ট্রোল দুইটা ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশনে আমার T1 থাইরিস্টরটা এবং রিভার্স ডিরেকশনে T2 থাইরিস্টরটা কন্ট্রোল করলো এবং আমার পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুইটা হাফ সাইকেলকেই আমি এখানে এই ফায়ারিং অ্যাঙ্গেল যেটা আছে এই ফায়ারিং অ্যাঙ্গেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। সো আমাদের জেনারেল নিয়ম হচ্ছে যে যদি T1 কে আমি আলফা অ্যাঙ্গেলে ফায়ার করি, T2 কে পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে ফায়ার করতে হবে। সো T1 কে আলফা অ্যাঙ্গেলে ফায়ার করলে T2 কে পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে ফায়ার করতে হবে, তাহলে আমার ওভারঅল এখানে ডিসি ভোল্টেজটা 0 হবে এবং আউটপুটে শুধুমাত্র এসি কম্পোনেন্টই পাওয়া যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলারস উইথ রেজিস্টিভ লোড। ওকে, এখন আমরা এই যে আউটপুট ভোল্টেজটার যে আরএমএস ভ্যালু সেই আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। আমরা জানি যে আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমার যে আউটপুট ভোল্টেজটা আছে সেটাকে স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার করে দিয়ে আমার ওই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। সো আমার এই যে আউটপুট ভোল্টেজ যেটা হচ্ছে আমার এই রেঞ্জের ভেতরে, এই আলফা থেকে পাইয়ের ভেতরে আমি যদি দেখি, এই আলফা থেকে পাইয়ের ভেতরে আউটপুট যে ভোল্টেজটা সেটা বেসিক্যালি ইনপুট ভোল্টেজেরই সমান। সো আলফা থেকে পাইয়ের ভেতরে আমরা যদি এইভাবে চিন্তা করি, আলফা থেকে পাইয়ের ভেতরে আউটপুট যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজের সমান। সো ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিএস, তো এটা হচ্ছে ভিএস স্কোয়ার ডি ওমেগা টি, ইন্টিগ্রেট করব এবং যেহেতু আমরা আরএমএস ভ্যালু বের করতে চাচ্ছি তো এখানে এটাকে 1/2 পাই মানে টোটাল টাইম পিরিয়ড দিয়ে ডিভাইড করে দিতে হবে এবং টোটাল টাইম পিরিয়ড দিয়ে ডিভাইড করে দিলাম। এখন আমরা যদি দেখি যে এখানে আমাদের পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল দুইটাই আছে, তো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং ওভারঅল পুরো জিনিসটাকে যদি আমি স্কয়ার রুট ওভার করে দিই তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার আরএমএস ভ্যালু। তো এই ভিএসটা আমরা যদি ধরে নিই যে ভিএস ইকুয়ালস টু যেটা আমার ইনপুট ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ, যদি আমি ধরে নিই যে ভিএস ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, যেখানে ভিএম হচ্ছে আরএমএস ভ্যালু, তাহলে ভিএম কে যদি আমি আরএমএস ভ্যালু ধরি তাহলে হচ্ছে গিয়ে এটাকে এইভাবেও লেখা যায়, √2 ভিএম সাইন ওমেগা টি, ঠিক আছে। সো এবার এটাকে আমি ইন্টিগ্রেট করে ভিএস এর ভ্যালু এখানে বসাই দিয়ে ইন্টিগ্রেট করে সবকিছু করলে আলটিমেটলি আমার আউটপুট আরএমএস ভোল্টেজ আসে হচ্ছে এইটা। সো এটা হচ্ছে আমার আউটপুট আরএমএস ভোল্টেজ। এখানে এই ক্যাপিটাল এই ভিএস যেটা আছে এটা হচ্ছে ইনপুট আরএমএস ভোল্টেজ, আর এইখানে যেটা আমরা ক্যালকুলেট করলাম এটা হচ্ছে আউটপুট আরএমএস ভোল্টেজ। তো এই যে যেটা আমরা ক্যালকুলেট করলাম এইটা হচ্ছে কি আমাদের যেটা বললাম যে বাই ডিরেকশনাল কন্ট্রোল, দ্যাট মিনস পজিটিভ হাফ সাইকেলকেও আমি কন্ট্রোল করলাম, নেগেটিভ হাফ সাইকেলকেও কন্ট্রোল করলাম। ওকে, এখন এখানে আমরা সার্কিটটা যখন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি তখন কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলোকে আমাদের নোটিসে রাখতে হয়। যেমন একটা জিনিস আমি বলি যে এই যে গেট পালস গুলো আমি অ্যাপ্লাই করব, দুইটা গেট পালস আমার T1 থাইরিস্টরে একটা গেট পালস অ্যাপ্লাই করতে হবে, T2 থাইরিস্টরে একটা গেট পালস অ্যাপ্লাই করতে হবে। তো এই দুইটা থাইরিস্টরে দুইটা গেট পালস আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কিন্তু এখানে অনেকগুলা কমন ডিফারেন্ট গ্রাউন্ড প্রয়োজন হবে। তো যেহেতু আমার এখানে দুইটা ক্যাথোড আলাদা আলাদা জায়গায় কানেক্টেড, T1 এর ক্যাথোড হচ্ছে এখানে, T1 যেটার ক্যাথোড হচ্ছে এখানে, আর T2 এর ক্যাথোড হচ্ছে এইখানে। দুইটা আলাদা আলাদা জায়গায় ক্যাথোড কানেক্টেড হওয়ার কারণে এখানে যে গেট পালসটা আমি অ্যাপ্লাই করব সেটা আমার আলাদা আলাদা গ্রাউন্ড পয়েন্ট লাগবে। তো এইটা এই অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে যে এই ক্যাথোড গুলাকে একসাথে করে ফেলার চেষ্টা করা হয়।
মানে আমরা এমন ভাবে সার্কিটটা বানাইতে চাই যে থাইরিস্টর গুলার যে ক্যাথোডটা, ওই ক্যাথোডটা একটা কমন ক্যাথোড হবে। তো এই যে এইটা ওই উপরের যে সার্কিটটা সেইটারই একটা ইমপ্লিমেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমার দুইটা থাইরিস্টরের ক্যাথোডকে একটা কমন পয়েন্টে নিয়ে আসছি। এটাকে বলা হয় হচ্ছে কমন ক্যাথোড অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে কমন ক্যাথোড অ্যারেঞ্জমেন্ট। তো এই কমন ক্যাথোড অ্যারেঞ্জমেন্টটা কেন করা হচ্ছে, ওইটা ওই যে দুইটা থাইরিস্টরেরই ক্যাথোড এক জায়গায়, তো আমার একটা গ্রাউন্ড যে আমি যে কন্ট্রোল সার্কিট যেটা বানাবো, যেটা দিয়ে গেট পালসটা অ্যাপ্লাই করা হবে, যে গেট পালসটা অ্যাপ্লাই করার যে সার্কিট, সেই সার্কিটে আমি সেম একটা গ্রাউন্ড দিয়ে কাজ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো ওভারঅল এইটার সুবিধাটা হচ্ছে কমন ক্যাথোড যে সিস্টেমটা, এটার সুবিধাটা হচ্ছে যে আমার কারেন্ট এই সরি কন্ট্রোল যে সার্কিটটা, সেই কন্ট্রোল সার্কিটের কমপ্লেক্সিটিটা কমে যায়। তো এই সার্কিটটা কিভাবে কাজ করে আমরা যদি দেখি, যে যখন আমি T1 কে ফায়ার করব, T1 কে ফায়ার করলে আমার কারেন্টটা ফ্লো করবে হচ্ছে ঠিক এই পথে। ওকে, আর T2 যখন আমি ফায়ার করব তখন উল্টা পথে আমার কারেন্টটা ফ্লো হবে। ঠিক আছে, তো এই জন্য আমার এটাকে বলা হচ্ছে কমন ক্যাথোড। তো আগেরটার থেকে এটা মানে কমন ক্যাথোড যে অ্যারেঞ্জমেন্ট, এটা কিছু একটা অসুবিধাও আছে। সেটা হচ্ছে যে আমরা যদি আগের সার্কিটটার কথা মনে করি, আগের সার্কিটে আমার একটা সুইচ কাজ করতেছিল, অর্থাৎ যে কোনো একটা মোমেন্টে আমার একটা থাইরিস্টরই কেবলমাত্র কাজ করতেছিল। ঠিক আছে, এখন এই সেকেন্ড যেটা দেখলাম, এইটাতে যদি আমরা দেখি, এখানে যে কোনো একটা মোমেন্টে দুইটা থাইরিস্টর কাজ করে, এই T1 থাইরিস্টর এবং D1 থাইরিস্টর, এই দুইটা থাইরিস্টর এখানে কাজ করে, সরি একটা থাইরিস্টর এবং একটা ডায়োড। এখানে একটা থাইরিস্টর কাজ করতেছে, একটা ডায়োড কাজ করতেছে। তো এইটা যখন হয় তখন অ্যাকচুয়ালি আমার সিস্টেমের লসটা একটু বেড়ে যায়, যেহেতু এখানে আগে একটা সুইচ কাজ করতেছিল, সো একটা লস হইতো এখানে, আর এখন দুইটা সুইচ কাজ করতেছে, সো দুইটা লস হচ্ছে এখানে ডাবল। সো এই সিস্টেমে কমন ক্যাথোড অ্যারেঞ্জমেন্টে আমার লসটা ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, হাউএভার আমার এখানে সার্কিটের কমপ্লেক্সিটিটা কমে যায়, কন্ট্রোল সার্কিটটা আমি ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আরো সহজে কন্ট্রোল সার্কিটটা যদি আমি চাই আরো সহজে তৈরি করার জন্য, আমি এই পুরা সার্কিটটাকে এইভাবে, এইখানে একটা থার্ড অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে যেখানে জাস্ট একটা থাইরিস্টর ইউজ করেই কাজ করা হচ্ছে। তো সেটা এখানে দেখেন, এই সার্কিটটা বেসিক্যালি এরকম একটা সার্কিট, আমার একটা ব্রিজ রেকটিফায়ার, সেই এরকম একটা ব্রিজ রেকটিফায়ার আছে। এই ব্রিজ রেকটিফায়ারের মাঝখানে আমার একটা থাইরিস্টর আছে অথবা একটা ট্রানজিস্টর আছে, যে কোনো একটা থাকতে পারে, থাইরিস্টরও থাকতে পারে অথবা ট্রানজিস্টরও থাকতে পারে। আমি আমাদের যেটা দরকার আমি সেটা অনুযায়ী অপারেট করব। ঠিক আছে, সো এখন এই ব্রিজ রেকটিফায়ার যেটা আছে, এই ব্রিজ রেকটিফায়ারের সাথে এই মাঝখানে একটা ট্রানজিস্টর অথবা থাইরিস্টর যে কোনো একটা বসায় দিয়ে আমরা বাই ডিরেকশনাল কন্ট্রোলটা অ্যাচিভ করতে পারি। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে পজিটিভ হাফ সাইকেলের সময় কারেন্টটা ফ্লো করবে হচ্ছে এরকম পথে, এখান থেকে যে এখান থেকে ঘুরে আসবে, এসে D2 হয়ে সেটা লোড হয়ে আমার এই প্রান্তে চলে আসবে। সো আমার এই পথে কারেন্টটা ফ্লো করবে, এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় এর উল্টা পথে কারেন্টটা ফ্লো করবে। তো এইটাকে বলা হয় হচ্ছে এগেইন বাই ডিরেকশনাল কন্ট্রোল। এবং এইখানে এই যে পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখলাম, এই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টটা আমরা যদি খেয়াল করি, যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন তিনটা সুইচ কাজ করতেছে। সো এখানে একটা দুইটা না, তিনটা সুইচ কাজ করতেছে। তো তিনটা সুইচ যখন কাজ করে তখন এইটার লসটা আরো বেশি হয়, এবং আরো লস অনেক বেশি হয়ে গেলে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে লস অনেক বেশি হয়ে গেলে সেটা আমাদের ওভারঅল এফিসিয়েন্সিকে অনেক কমায় দিচ্ছে। তো আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। হাউএভার এই সার্কিটের সুবিধাটা হচ্ছে যে এখানে কন্ট্রোল সার্কিট যেটা আমাকে জেনারেট করতে হবে সেটা খুবই ইজিলি বানায় ফেলা যাবে, কোনো ধরনের জটিলতা ছাড়াই। আমি জাস্ট একটা গেট পালস জেনারেট করে এই T1 এ অ্যাপ্লাই করব, তাহলেই হয়ে যাচ্ছে। ভেরি ইজিলি আমি কন্ট্রোল সার্কিটটাকে অ্যাচিভ করতে পারবো। ওকে, তো এইটা হচ্ছে আমার পজিটিভ কি বললাম, যে সিঙ্গেল ফেজ কন্ট্রোলার উইথ রেজিস্টিভ লোড, অর্থাৎ আমার যখন একটা সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ থাকবে, সেই এসি ভোল্টেজটাকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি সেইটা আমরা এখানে স্টাডি করলাম। ঠিক আছে, সো এখন এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, এক্সাম্পল 11.1, ফাইন্ডিং দ্য পারফরম্যান্স প্যারামিটারস অফ আ সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার।
তো এটা ওই যে এখান থেকে আমরা দেখা করে ফেলতে পারবো হোপফুলি। আমি এখানে আমি প্রবলেমটা সলভ করব না, ওই পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে, আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে, আউটপুট ইনপুট পাওয়ার ফ্যাক্টর, অ্যাভারেজ কারেন্ট, আরএমএস কারেন্ট, এগুলো করতে হবে। সো এইটা সবাই অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস ফর ফাইনাল, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি নেক্সট ইসে যাই, যে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার্স উইথ ইন্ডাকটিভ লোড। এটা আমরা খুব দ্রুত দেখে যাব যে যখন আমরা ইন্ডাকটিভ লোড ইউজ করব তখন যেটা হবে সেটা হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেল যখন শেষ হয়ে যায় তখন আমার আগেরবার আমরা যেটা দেখছি যে এইখানে আউটপুটে যে কারেন্টটা ফ্লো করতেছিল, আগেরটা একদম প্রথমটাতে আমি চলে যাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট এই দুইটাই সেম ফেজে আছে, অর্থাৎ এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা জিরো। আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা এই অ্যারেঞ্জমেন্টে যখন আমরা রেজিস্টিভ লোড ইউজ করতেছি তখন এদের মধ্যে আমার কোনো ফেজ ডিফারেন্স নাই। আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ এক্স্যাক্টলি সেম ফেজে আছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার যখনই পজিটিভ হাফ সাইকেল শেষ হচ্ছে ভোল্টেজটা জিরোতে নেমে আসতেছে, কারেন্টটাও জিরোতে নেমে আসতেছে, ঠিক আছে? এবং অ্যাজ এ রেজাল্ট আমরা এখানে হচ্ছে গিয়ে সেম ফেজ পাচ্ছি। এখন আমরা যদি চলে আসি, যদি আমাদের এই সেম সার্কিট সবকিছুই সেম বাট উই হ্যাভ আ ইন্ডাকটিভ লোড, তো এখন কি হবে? এখানে আমাদের যে লোড আছে এটা একটা ইন্ডাকটিভ লোড। এখন যেটা হবে সেটা হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলে আউটপুট ভোল্টেজটা যখন আমি পাবো, এই আউটপুট ভোল্টেজটা যখন এই পজিটিভ হাফ সাইকেল যখন জিরোতে নেমে আসবে এই আউটপুট ভোল্টেজটাও জিরোতে নেমে আসবে, কিন্তু আমার এই ইনপুট যে আউটপুট যে কারেন্টটা এইটা ইনস্ট্যান্টলি জিরোতে আসতে পারবে না। তো এইখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এখানে আমার কারেন্টটা জিরো থেকে এটা আস্তে 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 উঠতেছে এবং পজিটিভ হাফ সাইকেলের শেষে এটা একটা ভ্যালুতে আছে, এটা ইনস্ট্যান্টলি জিরোতে না নেমে এটা একটা টাইম নিচ্ছে, সার্টেন একটা টাইম নিয়ে তারপরে জিরোতে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের আউটপুট যে কারেন্টটা এটা এই ইন্ডাকটিভ লোডের কারণে, ইন্ডাকটিভ লোড বলতে এখানে যে ইন্ডাক্টরটা আছে এই ইন্ডাক্টরের কারণে এই আউটপুট কারেন্টটা পজিটিভ হাফ সাইকেল যখন শেষ হয়ে যাচ্ছে এই পজিটিভ হাফ সাইকেল শেষ হওয়ার পরেও ওইটা ইনস্ট্যান্টলি জিরোতে নামতেছে না, ঠিক আছে? এইটা যদি ইনস্ট্যান্টলি জিরোতে না নামে তার মানে আমার যখন নেগেটিভ হাফ সাইকেল আছে তখন কিছুক্ষণ আমার কারেন্টটা ফ্লো করতেছে। সো অ্যাজ এ রেজাল্ট এইটা আমার হচ্ছে গিয়ে আউটপুটের যে ভোল্টেজ এবং কারেন্ট রিলেশনশিপ সেইটাতে কিছুটা ইফেক্ট ফেলে এবং সেইটা আমরা ম্যাথমেটিক্যালি এখানে কিছু কি বলে যে ম্যাথমেটিক্যাল প্রসিডিউর আছে, যে ম্যাথমেটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে বেসিক্যালি এখানে কিছুই না, একটা প্রথমে হচ্ছে আমরা এই লুপের ভেতরে একটা কেভিএল অ্যাপ্লাই করব, পরে সেই কেভিএল থেকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে আমরা এই কারেন্টের ইকুয়েশনটা বের করে ফেলতে পারি এবং সেইখান থেকেই মূলত এই কারেন্টের গ্রাফটা ড্র করা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আউটপুট যে এইটা কি বলে আউটপুট ভোল্টেজ আরএমএস আউটপুট ভোল্টেজের যে রিলেশনশিপটা সেইটা। এখানে একটা বেটা নামে একটা টার্ম আছে, এই বেটা টার্মটা হচ্ছে বেসিক্যালি আমরা বলি এক্সটিংশন অ্যাঙ্গেল। বেটার যে টার্মটা এটাকে বলা হচ্ছে এক্সটিংশন অ্যাঙ্গেল। এই এক্সটিংশন অ্যাঙ্গেলটার কাজ কি? এই এক্সটিংশন অ্যাঙ্গেলটার মানে কি? এক্সটিংশন অ্যাঙ্গেলটার মানে হচ্ছে যে আমি যে বললাম এই যে উপরের ছবিটা, আমার কারেন্টটা পজিটিভ হাফ সাইকেল শেষ হয়ে গেলেও জিরো হয় না, এই কারেন্টটা জিরো হইতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে এবং কারেন্টটা পাই এর পরেও কিছুক্ষণ থাকে এবং পাই এর পরে যে সে বেটা অ্যাঙ্গেলে যায় বেসিক্যালি জিরোতে চলে যায়। সো এইখানে এই জন্য এই যে আমার আউটপুটের যে কারেন্টটা এই আউটপুটের কারেন্টটা যেই অ্যাঙ্গেলে যে জিরো হয় সেইটাকেই বলা হয় হচ্ছে এক্সটিংশন অ্যাঙ্গেল এবং সেটাই হচ্ছে বেটা। তো ওইটা আমরা আর কি করব, এই যে এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজটাকে দেখতে পাচ্ছি এবং আউটপুট ভোল্টেজটার ভ্যালুটা আমরা ওই বেটার ভ্যালুটা যদি আমরা জানা থাকে তাহলে আগের বার হচ্ছে আমরা ইন্টিগ্রেট করছিলাম আলফা থেকে পাই পর্যন্ত, আর এবার আমাদের ইন্টিগ্রেট করতে হবে হচ্ছে আলফা থেকে বেটা পর্যন্ত। সেই বেটার ভ্যালুটা যদি আমি জানি তাহলে আমি এই ইন্টিগ্রেশন করে আরএমএস আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, ঠিক আছে?
আর এখানে পরের যে ক্যালকুলেশন গুলো আছে এই ক্যালকুলেশন গুলো আমাদের দরকার নাই, সিলেবাসের বাইরের জিনিস এইগুলো, তো আমি এগুলো না দেখে চলে যাচ্ছি। এই এক্সাম্পল এটারও দরকার নাই, এটা সিলেবাসের বাইরের এক্সাম্পল 11.2 দরকার নেই। এবারে আসি হচ্ছে আমরা 3 ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার। সিঙ্গেল ফেজ কন্ট্রোলার আমরা দেখলাম, একটা দেখলাম হচ্ছে রেজিস্টিভ লোডের জন্য, আর একটা দেখলাম হচ্ছে গিয়ে কি বলে ইন্ডাকটিভ লোডের জন্য। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে 3 ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার। তো সিঙ্গেল ফেজ থেকে যদি 3 ফেজে আসি তাহলে বেসিক্যালি আমাদের আগে ছিল একটা বাই ডিরেকশনাল কন্ট্রোলের জন্য একটা ইউনিট লাগতো, এখন হচ্ছে আমার 3টা ফেজের জন্য 3টা ইউনিট লাগবে। তো আমার এখানে 3টা ইউনিট এরকম পরপর আছে, আমরা 3টা ইউনিটকে প্রত্যেকটা ফেজের সাথে এখানে আমরা আমাদের যে সোর্স যে ভোল্টেজটা সেটাকে একটা ওয়াই কানেক্টেড ভোল্টেজ সোর্স হিসেবে রিপ্রেজেন্ট করছি, আবার যে লোড যেটা আছে লোড সাইডে এটাকেও আমরা একটা ওয়াই কানেক্টেড লোড হিসেবে প্রেজেন্ট করছি। তো এখন আমরা যদি চিন্তা করি এটাকে যদি আমরা যে কোনো জায়গায় ই করে ফেলি, এখান থেকে আমরা চাইলে আমাদের ওই কি বলে আগের বারের মতো আমরা ফায়ারিং অ্যাঙ্গেল গুলোর মাধ্যমে আমাদের আরএমএস ভ্যালু এবং ই ভ্যালু গুলো কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা যদি একটু দেখি যে এটা কিভাবে ক্যালকুলেশনটা আসে সেটা। ঠিক আছে, তো আমাদের প্রথমত যেটা বুঝতে হবে যে ফায়ারিং অ্যাঙ্গেল, এই ফায়ারিং অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে গিয়ে এই আউটপুট ভোল্টেজ যে কার্ভটা সেটা চলে আসবে। তো এইখানে ফায়ারিং অ্যাঙ্গেলের বেশ কিছু ই আছে। তো এখন আমরা প্রথমত আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে কোনো একটা মুহূর্তে কয়টা সুইচ অন আছে। কোনো একটা মুহূর্তে যদি 2টা সুইচ অন থাকে তাহলে আমাদের এক ধরনের আউটপুট ভোল্টেজ আমরা পাবো। কোনো একটা মোমেন্টে যদি একটা সুইচ অন থাকে তাহলে হচ্ছে আমি আরেক ধরনের আউটপুট ভোল্টেজ পাবো। কোনো একটা মোমেন্টে যদি 3টা সুইচ অন থাকে তাহলে আরেক ধরনের আউটপুট ভোল্টেজ পাবো। ঠিক আছে, এই সবকিছু একটা সুইচ অন থাকবে নাকি 2টা সুইচ অন থাকবে নাকি 3টা সুইচ অন থাকবে, এই জিনিসটা মূলত ডিপেন্ড করে হচ্ছে আমার ফায়ারিং অ্যাঙ্গেলের উপরে, এবং ফায়ারিং অ্যাঙ্গেলটা আমি কত ধরবো বা কোন রেঞ্জের মধ্যে ধরবো সেইটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সো আমরা একটা জিনিস বুঝতে পারি, এই যে সার্কিটটা দেখতেছি এটাই হচ্ছে আমাদের 3 ফেজ বাই ডিরেকশনাল কন্ট্রোলার। তো এইখানে যদি যে কোনো একটা মুহূর্তে জাস্ট একটা সুইচ যদি অন থাকে তাহলে বেসিক্যালি সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ সার্কিট কমপ্লিট হওয়ার কোনো রাস্তা নাই। সে শুধুমাত্র T1 সুইচটাকে আমি অন করছি, জাস্ট একটা সুইচ, তাহলে দেখেন এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে ফেরত আসার কোনো রাস্তা নাই। সো জাস্ট একটা সুইচ দিয়ে আমি কোনোভাবেই সার্কিট কমপ্লিট করতে পারবো না। সো আমার সার্কিটটা যদি এরকম হয় যে জাস্ট একটা সুইচ অন আছে, তাহলে ফায়ারিং অ্যাঙ্গেল যদি এমন হয় যে জাস্ট একটা সুইচ অন আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে না এবং আউটপুটে কোনো পাওয়ারও ডেলিভারি হবে না। যদি 2টা সুইচ অন থাকে তাহলে কি হবে, তো সেখান থেকে আমরা শুরু করব। সো ধরা যাক যে আমার যে ফায়ারিং অ্যাঙ্গেল যেটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই ফায়ারিং অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই রেঞ্জের ভেতরে। তো এই যে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে যদি আলফা থাকে তাহলে 2টা থাইরিস্টর কন্ডাক্ট করবে, অনলি 2 থাইরিস্টরস কন্ডাক্ট এট এনি টাইম। যদি দুইটা আমার যে ফায়ারিং অ্যাঙ্গেল সেটা 60 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। যদি 90 থেকে 150 ডিগ্রির মধ্যে থাকে ফায়ারিং অ্যাঙ্গেল, তাহলে কিছু সময় কি বলে যে 2টা থাইরিস্টর অন থাকবে এবং কোনো সময় মানে সব সময় 2টা থাইরিস্টর অন থাকবে। যদি 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে থাকে তাহলে অলওয়েজ 2 থাইরিস্টরস উইল বি অন। আর যদি 60 থেকে 90-র মধ্যে থাকে তাহলে বেসিক্যালি কিছু সময় 2টা থাইরিস্টর অন থাকবে, কিছু সময় একটা থাইরিস্টর অন থাকবে, এরকম। ঠিক আছে, তাহলে 60 থেকে 90 আবারও বলি, আমি আরেকবার রিপিট করি, 60 থেকে 90 ডিগ্রির মধ্যে দুইটা একটা এরকম থাকবে। কিছু সময় 2টা থাইরিস্টর অন থাকবে, কিছু সময় একটা থাইরিস্টর অন থাকবে। যদি আমার ফায়ারিং অ্যাঙ্গেলটা 90 থেকে 150 ডিগ্রির মধ্যে হয় তাহলে অলওয়েজ 2টা থাইরিস্টর অন থাকবে। আর যদি আমার ফায়ারিং অ্যাঙ্গেলটা 150 ডিগ্রির বেশি হয় তাহলে আমার হচ্ছে গিয়ে কখনোই আচ্ছা আমি একটু উল্টা বলে ফেলছি, আমি জাস্ট কেবল একটা উল্টা বলে ফেললাম।
যেটা হচ্ছে 60 থেকে 90 এর মধ্যে দুইটা থাইরিস্টর অন থাকবে, আর 90 থেকে 150 এর মধ্যে হচ্ছে দুইটা একটা এইভাবে থাকবে, ঠিক আছে। আর 150 এর বেশি হলে কোনো থাইরিস্টরই অন থাকবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আবারও আমি একটু সামারি করি যে 60 থেকে 90 এর ভেতরে 60 থেকে 90 ডিগ্রির ভেতরে 2 থাইরিস্টরস অন। আর 90 থেকে 150 এর মধ্যে এখানে থাকবে হচ্ছে আমার কিছু সময় দুইটা থাইরিস্টর অন থাকবে, কিছু সময় একটা থাইরিস্টর, ঠিক আছে, দুইটা আবার কিছু সময় একটা। আর যদি আমার 150 ডিগ্রি থেকে বেশি হয় ফায়ারিং অ্যাঙ্গেল, তাহলে আমার হচ্ছে গিয়ে একটা থাইরিস্টর অন থাকবে, দ্যাট মিন্স কোনো কারেন্টই ফ্লো হবে না। কারণ আমরা একটু আগেই বুঝলাম যে যদি দুইটা থাইরিস্টর অন থাকে তাহলে কারেন্ট ফ্লো হবে, বাট যদি একটা থাইরিস্টর অন থাকে, আমার এই যে 3 ফেজ বাইডিরেকশনাল যে কন্ট্রোলটা, এই 3 ফেজ বাইডিরেকশনাল কন্ট্রোলে যদি কেবলমাত্র একটা থাইরিস্টর অন থাকে, তাহলে কোনো অবস্থাতেই কারেন্ট ফ্লো হবে না, কোনোভাবেই সার্কিটটা কমপ্লিট হবে না, ঠিক আছে। আর যদি দুইটা থাইরিস্টর অন থাকে তাহলে আমার সার্কিট কমপ্লিট হবে এবং সেখানে আমি কারেন্ট ফ্লো করাইতে পারবো, পাওয়ার ডেলিভারি হবে। ওকে, সো আমরা যেটুকু ডিসকাস করলাম এইটুকুর ভেতরে যদি কারো কনফিউশন থাকে তাহলে একটু জিজ্ঞেস করবেন, কারণ আমরা নেক্সটে এই গ্রাফ দুইটা একটু বোঝার চেষ্টা করব, তখন আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। সো আমি আপনাদেরকে 2টা মিনিট টাইম দিচ্ছি, আপনারা একটু সার্কিটটা দেখেন এবং আমরা যে জিনিসটা ডিসকাস করলাম সেটা একটু বোঝার চেষ্টা করেন। ওকে, তো আমরা 2টা মিনিট টাইম নিই। ওকে, তাহলে আমরা পরের পার্টটাতে চলে যাই। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই বাইডিরেকশনাল যে কন্ট্রোলারটা আমরা দেখতে পাচ্ছি, এই বাইডিরেকশনাল কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো এখানে যে মূলত যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ফায়ারিংটা কিভাবে করা হচ্ছে। সো আমরা আগে থাইরিস্টরটা দেখি যে প্রথমে যে এখানে 3টা বাইডিরেকশনাল কন্ট্রোলার ইউনিট আছে,
T1 T4 এইটা মিলে একটা ইউনিট, T3 T6 এটা মিলে একটা ইউনিট করছে, আর T5 T2 এটা একটা ইউনিট করছে। ঠিক আছে, তো তিনটা ফেজের জন্য তিনটা ইউনিট। এখন আমরা ফায়ারিং করব বেসিক্যালি এইভাবে, প্রথমে T1 কে ফায়ার করা হবে, তারপরে T2 কে, তারপরে T3 T4 T5 T6 এরকম সিরিয়ালি আমরা ফায়ার করব। ঠিক আছে, আর যেটা 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখন ফায়ার করব এইভাবে আমাদের ফায়ার করার বেসিক রুলটা হচ্ছে এরকম যে আমরা যে কোনো একটাকে ফায়ার করব, তারপরে 60 ডিগ্রি পরে আর একটাকে ফায়ার করব। ঠিক আছে, তাহলে যে কোনো একটাকে আমি ফায়ার করব, তারপরে 2 নাম্বারটাকে ফায়ার করব তার 60 ডিগ্রি পরে, 3 নাম্বারটাকে ফায়ার করব তার 60 ডিগ্রি পরে, এইভাবে করে হচ্ছে কি আমার ফায়ারিংটা চলবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। সো এখন আসি আমার গেট পালস গুলো আমরা কিভাবে ড্র করছি। তো এখানে দুইটা ফায়ারিং অ্যাঙ্গেলের জন্য গেট পালসটা ড্র করা আছে। আমরা আমাদের যে স্লাইড দেখতে পাচ্ছেন এই স্লাইডে দুইটা, প্রথমত আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি এটার জন্য একটা গেট পালস ড্র করা আছে, আর আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি এটার জন্য একটা দেওয়া আছে। তো আমরা একটু ডিসকাস করতে চাই যে এই দুটা কিভাবে আসছে। আমি বেসিক্যালি যেহেতু আলফা ইকুয়ালস টু 160 ডিগ্রি এটা দেখি, আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি এই গেট পালসটা কিভাবে আসছে বা এই গেট পালসটা কিভাবে ড্র করা হয়েছে সেটা আমরা শুরু করব। তো আমরা এই গ্রিডগুলো এখানে দেখতে পাচ্ছি, এই গ্রিডগুলো মূলত সবগুলো এক একটা 30 ডিগ্রি করে বোঝায়। তো আমরা যদি দেখি প্রথমে G1 কে 30 ডিগ্রি 60 ডিগ্রিতে আমি G1 মানে প্রথম থাইরিস্টরটাকে ফায়ার করছি। সো 60 ডিগ্রিতে আমি প্রথম থাইরিস্টরটাকে ফায়ার করছি এবং এটা ফায়ার করছি, এবং এই যে গেট পালসটা এটা মূলত 180 ডিগ্রি পর্যন্ত যাবে। তো মানে যেহেতু আমার ফায়ারিং অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই গেট পালসটা হবে হচ্ছে 120 ডিগ্রি। তো গেট পালসটা এটা 120 ডিগ্রি উইথ। ঠিক আছে, এবার G1 এর পরে G1 হচ্ছে আমি মানে G1 মানে হচ্ছে প্রথম যে থাইরিস্টর এটাকে 60 ডিগ্রিতে করছি ফায়ার, তাহলে G2 মানে দ্বিতীয় থাইরিস্টরটাকে করা হবে হচ্ছে 60 প্লাস 60 তার মানে 120 ডিগ্রিতে। সো আমি যদি G2টা দেখি, এই যে G2 এখানে আছে, G2টা এই যে 30 60 90 120 এ G2 কে ফায়ার করা হয়েছে, এবং এইটার যে গেট পালস সেটাও 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এরপরে G2 এর পরে G2 তো 120 ডিগ্রি, তাহলে G3 হবে হচ্ছে 180 ডিগ্রি। তো G3 তে আমরা যদি দেখি এই যে G3 এটা, G3টা 30 60 90 120 150 180, এই যে 180 তে ফায়ার করা হয়েছে। এরপরে এটা পরে হচ্ছে G3 পরে G4 কে 240 এ ফায়ার করা হয়েছে। তারপরে G5 আছে, G5 কে হচ্ছে ফায়ার করা হবে হচ্ছে 300 তে। তো 300 তে ফায়ার করা হলে 360 এর পরে যে অংশটুকু চলে যায়, এই যে এই পর্যন্ত হচ্ছে 360, এই পর্যন্ত হচ্ছে 360, আর 360 এর পরে এই যে মার্ক করা যে অংশটুকু এক্সট্রা, এই অংশটুকুকে আমরা ঘোরায় সামনে নিয়ে এসে অ্যাড করে দিই। এরপরে G6 কে ফায়ার করা হবে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি 360 এ। তো 360 এ ফায়ার করা হলে এখান থেকে শুরু হয়েছে এবং এই অংশটা মূলত আমার সামনেই চলে আসবে। তো এইটা হচ্ছে আমার ওভারঅল গেট পালস, 6টা গেট পালস আমি ড্র করছি। তো এখন যদি আমরা দেখি যে এইখানে কি আছে, প্রথমে আসি প্রথম 60 ডিগ্রিতে 0 থেকে 60 ডিগ্রি এই রেঞ্জের ভেতরে আমি যদি তাকাই, তাহলে দেখা যাবে যে G5 আর G6 এই দুইটা সুইচ বা এই দুইটা থাইরিস্টর কন্ডাকশনে আছে বা অন আছে, কারণ এইখানে পালস অ্যাপ্লাই করা হচ্ছে। সো প্রথম 60 ডিগ্রিতে আমার G5 এবং G6 এই দুইটা থাইরিস্টর আমি অন করে রাখছি, আর বাকি থাইরিস্টর গুলা অফ হয়ে আছে। ঠিক আছে, এরপরে আসি কি বলে তারপরে 60 ডিগ্রিতে কি হচ্ছে। তারপরে 60 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে G1 এবং G6 এই দুইটা অন আছে, G1 এবং G6 এই দুইটা থাইরিস্টর আমার অন আছে। তো এই G1 G6 দুইটা থাইরিস্টর যখন অন আছে, তখন হচ্ছে আমরা আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের G1 G6। আমরা যদি সার্কিটে চলে যাই তাহলে এখান থেকে দেখে বলতে পারবো, এই যে G1 মানে হচ্ছে আমার এই থাইরিস্টরটা, আর G6 মানে হচ্ছে এই থাইরিস্টরটা। তাহলে এই দুইটা থাইরিস্টর যদি আমার অন থাকে, তাহলে সার্কিটে কারেন্টটা কেমন ভাবে ফ্লো হবে, সার্কিটে কারেন্টটা মূলত ফ্লো হবে আমার এই পথে।
এই যে এইভাবে কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে। সো এইভাবে যদি কারেন্টটা ফ্লো হয় তাহলে আমরা যদি দেখি যে VAB, এই যে VAB এটা যদি কত হয়, VAB হবে হচ্ছে গিয়ে এখান থেকে যদি আমরা দেখি VAN মাইনাস VBN এইটার সমান, VAN মাইনাস VBN এটা হচ্ছে VAB ইকুয়ালস টু V ক্যাপিটাল AB এটা। ওকে, সো এখন এই যে আমার এই ভোল্টেজটা এটা হচ্ছে গিয়ে আমার দুইটা ভোল্টেজ, এই VAN আর VBN এই দুইটা ভোল্টেজের যোগফল। এবং আমরা যদি একটু যদি ছোট করে চিন্তা করি যে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা তো অ্যাকচুয়ালি সেমই হইতে হবে, কারণ এখানে একই কারেন্ট ফ্লো হচ্ছে। তো এই রেজিস্টরটাও সেম, এই দুইটা রেজিস্টরই তো আর ভ্যালুর রেজিস্টর। তাহলে যদি একই কারেন্ট ফ্লো হয় তাহলে এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ তো একই হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে VAN এটা সমান হচ্ছে VAB বাই 2। তার মানে আমার এই যে সোর্স ভোল্টেজ, যেটা সোর্সে যে লাইন ভোল্টেজ, এই VAB এটা হচ্ছে সোর্স লাইন ভোল্টেজ, সোর্স লাইন ভোল্টেজ। সো এই সোর্স লাইন ভোল্টেজ যেটা আছে আমার আউটপুটে যে ফেজ ভোল্টেজটা মানে VAN, এই VAN-টা হচ্ছে সোর্স লাইন ভোল্টেজ তার অর্ধেকটা হবে, ঠিক আছে। সো যদি আমার 1 নাম্বার সুইচ মানে 1 নাম্বার থাইরিস্টর এবং 6 নাম্বার থাইরিস্টরটা যদি অন থাকে, সেই অবস্থায় আমার কারেন্টটা ফ্লো করবে এইভাবে, এইটা এই রেজিস্টর এবং এই রেজিস্টরের ভেতর থেকে। এবং একই ভোল্টেজ যেহেতু ড্রপ হচ্ছে, এখানে আমরা টোটাল ভোল্টেজ ড্রপটাকে অর্ধেক অর্ধেক করে দিতে পারি। এবং সেই হিসাবে আমার এই এ ফেজে যে ড্রপটা VAN, এই VAN-টা হবে হচ্ছে আমার এই সোর্স লাইন ভোল্টেজের অর্ধেকটা। তো এখানে আমরা সেটাই দেখতেছি যে 60 থেকে 120 ডিগ্রি, 60 থেকে 120 ডিগ্রি এই রেঞ্জের ভেতরে আমার 1 নাম্বার এবং 6 নাম্বার সুইচটা অন আছে। এবং সেক্ষেত্রে আমার এই VAN যেটা আছে সেই VAN-টা হচ্ছে 0.5 VAB এর সমান। সো সেটাই এখানে ড্র করা হয়েছে। এরপরে যদি আমি তারপরে 60 ডিগ্রিতে তাকাই তাহলে দেখা যাচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার যে সুইচটা আছে সেই দুইটা সুইচ অন আছে। তো 1 আর 2 নাম্বার সুইচ মানে হচ্ছে, আমি এখানে সবকিছু একটু যদি মুছে ফেলি, তো 1 নাম্বার সুইচ এবং 2 নাম্বার সুইচ আমার এখানে অন আছে। এই অবস্থায় সার্কিটের কারেন্ট ফ্লোটা কেমন হবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তো 1 নাম্বার সুইচ মানে হচ্ছে এই সুইচটা, আর 2 নাম্বার সুইচ মানে হচ্ছে এই সুইচটা। তো বেসিক্যালি আমার সার্কিটে কারেন্টটা ফ্লো হবে হচ্ছে এরকম, এই সুইচের মধ্য দিয়ে এখান থেকে যাবে, এইখান থেকে যে এখানে কারেন্ট ফ্লো। সো এই যে 1 নাম্বার থেকে কারেন্টটা ফ্লো করতেছে, এখন যদি আমি এই ভোল্টেজটা ক্যালকুলেট করতে চাই, VAN ভোল্টেজটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে সেইটা কত হবে। তো আমরা আগের বারের মতোই যদি করি, VAC, এই স্মল VAC এটা সমান হবে হচ্ছে VAN মাইনাস VCN। সো VAC এটা সমান হবে হচ্ছে VA ক্যাপিটাল AC। সো VAC যে ভোল্টেজটা, এই যে A থেকে C পর্যন্ত যে ভোল্টেজটা, এটাতে মূলত দুইটা, এখানে একটা ড্রপ আর এইখানে একটা ড্রপ, এই ড্রপটাই হচ্ছে VAN। এবং এই VAN ড্রপটা অবভিয়াসলি টোটাল ড্রপের অর্ধেক হবে, এবং তাহলে VAN সমান হবে হচ্ছে গিয়ে আমার এখানে VAC বাই 2। তো এটাই আমরা এখানে দেখতেছি যে যখন আমার 1 নাম্বার এবং 2 নাম্বার সুইচটা অন আছে, সেখানে আমার VAN যে ভোল্টেজটা এটা হচ্ছে 0.5 VAC এর সমান। সো এইটা এখানে ড্র করা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা ইন্টারভালে প্রত্যেকটা পজিশনে যাব, সেখানে কি কি সুইচ অন আছে সেটা আইডেন্টিফাই করব, এবং সেই সুইচটা যেটা অন আছে সেইটা অনুযায়ী আমাকে সেই জায়গার কেভিএল ইকুয়েশনটা লিখতে হবে, এবং সেইখান থেকে আমি VAN এর যে ভ্যালুটা সেটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রির জন্য। সিমিলার প্রসিডিউরে আমরা আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রির জন্য একই কাজ করতে পারি। আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি, তার মানে আমার প্রথম যে গেট পালসটা G1 সেটা 120 ডিগ্রিতে অ্যাপ্লাই করা হবে। তো 1
2 3 4 এই যে 30 60 90 120 এখানে আমার প্রথম গেট পালসটা অ্যাপ্লাই করা হয়েছে এবং গেট পালসটা অ্যাপ্লাই করার পরে এখান থেকে 60 ডিগ্রি পরে পরে আমার বাকি গেট পালস গুলো অ্যাপ্লাই করা হয়েছে। প্রত্যেকটা গেট পালস হচ্ছে 60 ডিগ্রি করে চওড়া হবে, সরি কি বলে 90 ডিগ্রি করে আমার চওড়া হবে। তো প্রত্যেকটা গেট পালসকে আমি 90 ডিগ্রি করে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এই যে গেট পালস আমি অ্যাপ্লাই করে করে যদি একই গেট পালস গুলো অ্যাপ্লাই করি এবং আগেরবারের মতো যে কোনো একটা মোমেন্টে আমি যদি দুইটা সুইচ অন দেখি তাহলে সেই সুইচ দুইটা দিয়ে আমি কারেন্টের ইকুয়েশনটা লিখবো, এই সরি কেভিএল ইকুয়েশনটা লিখবো। কেভিএল ইকুয়েশন থেকে আমি বাকি যা কিছু দরকার সেগুলো ক্যালকুলেট করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের 3 ফেজ বাইডিরেকশনাল কন্ট্রোল। সো আগে যে সার্কিটটা দেখলাম ওই সার্কিটটাকে আমরা অন্যভাবেও ইমপ্লিমেন্ট করতে পারি, যেমন এইখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে লোড গুলাকে আমি এখানে বেসিক্যালি লোড আর যে কন্ট্রোলার ইউনিট এই দুইটাকে এক্সচেঞ্জ করা হয়েছে। তো আমার এই আর্কটাকে আমি এখানে নিয়ে আসছি, এদের মধ্যে যে জায়গাটা এক্সচেঞ্জ করা হয়েছে। তো এইটাও আসলে করা যায়, এই একই রকম আমাকে সে রেজাল্ট দিবে। বাট এইখানে যেটা সুবিধা সেটা হচ্ছে আমার এখানে একটা কমন পয়েন্ট আছে, টাই হয়, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে বাই ডিরেকশনাল টাই কন্ট্রোল মেথড, ঠিক আছে। একইভাবে আমরা ডেল্টা কানেক্টেড কন্ট্রোলারও করতে পারি, যেমন এখানে একটা ডেল্টা কানেক্টেড লোড। সো ডেল্টা কানেক্টেড লোডে যদি আমি কন্ট্রোলারটা বসাইতে চাই তাহলে প্রত্যেকটা ফেজে আমি একটা করে কন্ট্রোলার ইউনিট বসাই দিয়ে ডেল্টা কানেক্টেড কন্ট্রোলারকেও ইমপ্লিমেন্ট করতে পারি। এরপরে আছে যেটা সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কানেকশন চেঞ্জার্স। এটা আমি কুইকলি দেখাই যাই। জাস্ট আমার যদি এরকম একটা ট্রান্সফরমার থাকে যেখানে আমার সেকেন্ডারি কয়েলের ভেতরে মাঝখানে একটা ট্যাপ আছে, তো আমি কখনো চাচ্ছি যে আমি জাস্ট শুধুমাত্র এই নিচের কয়েলটা এইটুকুকে আমি ইউজ করব, প্রাইমারি কয়েলে আমি যে ভোল্টেজটা দিব আর সেকেন্ডারি কয়েলের জাস্ট এই অংশটুকুকে ইউজ করব, মানে মাঝখানের এই ট্যাপ থেকে এই ভোল্টেজটা নিব। তো এরকম যদি আমি চাই তাহলে আমি হচ্ছে এইখানে একটা কন্ট্রোলার ইউনিট বসাই দিতে পারি। আমি যদি এই কন্ট্রোলার ইউনিটটাকে ইউজ করি, এটাকে যদি আমি অফ করে রাখি তাহলে আমি শুধুমাত্র এই ভোল্টেজটা পাবো, এই V1 ভোল্টেজটা আউটপুটে পাবো। আর যদি আমি চাই যে আমি টোটাল ভোল্টেজটা চাই, বেশি ভোল্টেজ চাই, আমার আউটপুটে যদি বেশি ভোল্টেজ দরকার পড়ে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এই কন্ট্রোলার ইউনিট যেটা আছে এই কন্ট্রোলার ইউনিটটাকে আমি কেটে রেখে অফ করে রাখবো, রেখে এইটাকে ফান্ডামেন্টালি ফাংশন করাবো। তো এইটাকে যদি ফাংশন করাই, এই যে এই কন্ট্রোলার ইউনিটটাকে যদি ফাংশন করাই তাহলে আমার আউটপুটে বেসিক্যালি ভোল্টেজটা আসবে হচ্ছে V1 প্লাস V2 এর সমান। এই যে আমার যে সেকেন্ডারি কয়েল এখানে V1 প্লাস V2 ভোল্টেজ আমি পাবো। সো আমার যখন যেটা দরকার, আমার যদি আউটপুটে ভোল্টেজটা কম দরকার হয় তাহলে আমি শুধুমাত্র এই নিচের যে কন্ট্রোলার ইউনিট আছে এটাকে অপারেট করাইতে পারি এবং সেটাকে অপারেট করায় আমি শুধুমাত্র V1 ভোল্টেজটাকে লোডে সাপ্লাই দিতে পারি। আর যদি আমার লোডে বেশি ভোল্টেজ দিতে হয় তাহলে আমি হচ্ছে গিয়ে নরমালি যেভাবে আর কি ওই মাঝখানের যে সুইচটা আমরা দেখলাম ওইটাকে কেটে দিয়ে এই যে এই সুইচটাকে বাদ দিয়ে এই কন্ট্রোলার ইউনিটটাকে আমি ইউজ করব, তাহলে হচ্ছে আমি আউটপুটে V1 প্লাস V2 যে ভোল্টেজটা টোটাল ভোল্টেজটা সেটা পাবো। তো এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে বলা হয় হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কানেকশন চেঞ্জার। ওকে, এবং এইটার মাধ্যমে মূলত আমাদের ভোল্টেজ কন্ট্রোলার যে মেথড সেটার যে প্রাইমারি পড়াশোনা সেটা কনক্লুশন হবে, ঠিক আছে। তো এখানে আমরা যা পড়লাম এইটার ব্যাপারে যদি কারো কোনো কনফিউশন কোশ্চেন থাকে তাহলে আপনারা এখন একটু করতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাই। আমাদের পরবর্তী যে পার্টটা আছে সেটা হচ্ছে সাইক্লো কনভার্টার্স। তো সাইক্লো কনভার্টার এটা একটা যেটা আমরা শুরুতেই ডিসকাস করলাম যে এটা একটা ওল্ড টেকনোলজি, বর্তমানে এটা খুব বেশি ইউজ আমরা দেখি না তেমন একটা। এটা বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে একটা আউটপুটে যে ভোল্টেজটা আউটপুটে যে এসি এটা আমরা পাবো সেই এসি ভোল্টেজটার ফ্রিকোয়েন্সিকে সে চেঞ্জ করে দিবে, ঠিক আছে।
সো ফ্রিকোয়েন্সিটা সে কন্ট্রোল করতেছে। তো ফ্রিকোয়েন্সিটাকে সে যে কোনো ভ্যালুতে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারে না, সে হচ্ছে গিয়ে একটা সার্টেইন কি বলে যে রেশিওতে চেঞ্জ করতে পারে। অর্থাৎ সে হয়তো বা আউটপুট ভোল্টেজটাকে ফ্রিকোয়েন্সিটাকে সে একটা সার্টেন অ্যামাউন্টে চেঞ্জ করতে পারবে, পুরাটা সেই করতে পারবে না। সো পিরিয়ডটাকে সে ই করতে পারে, কি বলে বাড়ায় দিতে পারে, ফ্রিকোয়েন্সিটাকে সে কমায় দিতে পারে, ঠিক আছে, কিন্তু ফ্রিকোয়েন্সিকে সে বাড়াইতে পারে না। সো সাইক্লো কনভার্টারের প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যে কন্ট্রোলটা ঠিক এক্স্যাক্টলি ইউনিভার্সাল কন্ট্রোল না, সে শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটাকে কমাইতে পারে, বাড়াইতে পারে না। সো এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটাকে সে যে কোনো ভ্যালুতে কমাইতে পারবে না, একটা সার্টেন নির্দিষ্ট ভ্যালুতে কমাইতে পারে, ঠিক আছে। সো এই দুইটা মিলায় হচ্ছে সাইক্লো কনভার্টারের আমাদের যে সীমাবদ্ধতাগুলো সেইটা। তো তারপরেও সাইক্লো কনভার্টারের কিভাবে ফাংশন করে সেটা আমরা যদি একটু দেখি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে সাইক্লো কনভার্টার বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে দুইটা ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে। এখানে দুইটা ফুল ওয়েভ রেকটিফায়ার আছে। তো আমরা যদি এইখানে খেয়াল করি, এই যে বক্সটা, এই বক্সটার একটা নাম দেওয়া হয়েছে যে পি কনভার্টার, এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, আর এখানে একটা এন কনভার্টার, এইটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। তো দুইটা ফুল ওয়েভ রেকটিফায়ার আমার এখানে অপারেট করতেছে, ঠিক আছে। এবং এটা এমন ভাবে অপারেট করে, আমার একই ভোল্টেজ সাপ্লাই থেকে আমি নিচ্ছি, একই ভোল্টেজ সাপ্লাই। তো কিছু সময় আমি এই পি কনভার্টার যেটা আছে এইটাকে অপারেট করব, আর কিছু সময় হচ্ছে আমি এন কনভার্টারটাকে অপারেট করব। এবং যখন আমি এইটাকে অপারেট করব, এই অপারেশনের মাধ্যমে বেসিক্যালি আমার আউটপুটের যে ভোল্টেজটা সেটার ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল হবে। এটা কিভাবে কাজ করে আমরা যদি দেখি, যে প্রথমত ধরা যাক এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা, সরি ইনপুট ভোল্টেজটা। তো এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটা। তো আমরা যদি খেয়াল করি যে পি কনভার্টার হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটাকে এইভাবে দেখে, এই যে আমি যেভাবে নীল যে মার্কটা দিয়ে মার্ক করলাম, সে হচ্ছে পি কনভার্টারটা বেসিক্যালি আমার রেফারেন্স থেকে এইভাবে দেখতেছে। আর এন কনভার্টার হচ্ছে উল্টা ভাবে দেখতেছে, তার মানে এই রেড মার্ক করে আমি যেটা ড্র করছি, এই রেড মার্কের মতো করে এন কনভার্টারটা দেখতেছে, ঠিক আছে। সো পি কনভার্টার এটা তো একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, পি কনভার্টার বা এন কনভার্টার যেটাই বলে, এটা বেসিক্যালি একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। সো সে হচ্ছে প্রথমত আমার যে আউটপুট ভোল্টেজটাকে সে রেকটিফাই করে দিচ্ছে। সো আউটপুটে আমি পি কনভার্টার থেকে আউটপুটে আমি এরকম একটা ভোল্টেজ পাচ্ছি। এই অবস্থায় এন কনভার্টারটা কমপ্লিটলি অফ হয়ে আছে। যখন পি কনভার্টারটা অপারেট করতেছে তখন এন কনভার্টারটা কমপ্লিটলি অফ, সেটা মোটেই অপারেট করতেছে না, ঠিক আছে। এরপরে পি কনভার্টারটা আমার এতক্ষণ অপারেট করলো এবং সে আউটপুট ভোল্টেজটাকে এরকম ভাবে রেকটিফাই করে দিল একদিকে। এরপরে পি কনভার্টারটাকে অফ করে দিয়ে এন কনভার্টারটাকে অন করা হবে, এবং এন কনভার্টারটাকে যখন অন করা হবে তখন আমরা আউটপুটে এরকম একটা ভোল্টেজ দেখতে পাবো, যেটা এটাও একটা রেকটিফায়ার, এটা উল্টা দিকে রেকটিফাই করবে। পি কনভার্টারটা পজিটিভ দিকে রেকটিফাই করছে, এন কনভার্টারটা নেগেটিভ দিকে রেকটিফাই করবে। তো নেগেটিভ দিকে এভাবে রেকটিফাই করে দিল। তো এখন যে রেকটিফাই হয়ে গেল, আলটিমেটলি আমরা যদি দেখি, এরপরে আমি আবার পি কনভার্টারটাকে অন করব, তখন সেটাতে আবার এরকম ভোল্টেজ পাবো, এন কনভার্টারটাকে অন করলে আবার এরকমই পাওয়া যাবে। সো হাউএভার এই যে জিনিসটা আমি পাইলাম এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজের একটা পিরিয়ড। সো আমার ইনপুট ভোল্টেজের পিরিয়ড ছিল হচ্ছে 2 পাই, আর আউটপুট ভোল্টেজের একটা পিরিয়ড হয়ে গেছে হচ্ছে 6 পাই। তার মানে আমার ফ্রিকোয়েন্সি পিরিয়ড 3 গুণ হয়ে গেছে। পিরিয়ড যদি 3 গুণ হয়ে যায়, ফ্রিকোয়েন্সি 3 ভাগ হয়ে গেছে। সো আমার ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 60 হার্জ, আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্জ, যেটা আমরা ডিসকাস করলাম। তাহলে এখানে বেসিক্যালি আমাদের যে এইটা কি বলে, আমাদের যেটা মেইন জিনিস সেটা মনে রাখতে হবে যে পি কনভার্টার এন কনভার্টার দুইটাই হচ্ছে বেসিক্যালি রেকটিফায়ার হিসেবে কাজ করে, রেকটিফায়ার। এবং এই রেকটিফায়ারটা দুই দিকে রেকটিফাই করে, এটা পজিটিভ দিকে রেকটিফাই করে আর এটা নেগেটিভ দিকে রেকটিফাই করে। এবং এই পজিটিভ এবং নেগেটিভ রেকটিফায়ার এইটা হচ্ছে গিয়ে T/2 আর এইটা হচ্ছে গিয়ে T/2 সময় কাজ করে, ঠিক আছে। আলটিমেটলি আমার হচ্ছে গিয়ে টোটাল
যে পিরিয়ডটা, সেই টোটাল আউটপুট ভোল্টেজের পিরিয়ডটা বেড়ে যায়, এবং আউটপুট ভোল্টেজের যে পিরিয়ড সেটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে কি আমার আউটপুটের যে ফ্রিকোয়েন্সি সেটা কমে যাবে। সো সাইক্লো কনভার্টারটা বেসিক্যালি এইভাবেই কাজ করে। আমরা সিঙ্গেল ফেজ যে সাইক্লো কনভার্টার দেখলাম সেটাকে আমরা 3 ফেজ সাইক্লো কনভার্টারেও নিয়ে যাইতে পারি। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, দুইটা 3 ফেজ রেকটিফায়ার আমার লাগবে। একটা 3 ফেজ রেকটিফায়ারকে আমি এখানে রাখলাম, আর একটা 3 ফেজ রেকটিফায়ারকে আমি পি কনভার্টারটাকে আর এন কনভার্টারটাকে এইভাবে কানেক্ট করলাম। মাঝখানে হচ্ছে আমি যে লোডটা সেটা রাখবো। তো এটা ওই একইভাবে যখন আমার 3 পজিটিভ বা পি কনভার্টারটা যখন চালু থাকবে তখন সেটা পজিটিভ দিকে রেকটিফাই করবে, আর যখন এন কনভার্টারটা চালু থাকবে তখন নেগেটিভ দিকে রেকটিফাই করবে। আলটিমেটলি আমার টোটাল যে পিরিয়ডটা সেটা বেড়ে যাবে। তো এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন পি কনভার্টার অন তখন আমার আউটপুট ভোল্টেজটা পজিটিভ দিকে রেকটিফাই হয়ে আসে, যখন এন কনভার্টারটা অন থাকবে তখন আউটপুট ভোল্টেজটা নেগেটিভ দিকে রেকটিফাই হয়ে থাকবে, এবং ওভারঅল আমার যে পিরিয়ডটা সেটা বেড়ে যাবে। ওভারঅল পিরিয়ড বেড়ে গেলে ওভারঅল আউটপুটের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। তো এটা হচ্ছে 3 ফেজ রেকটিফায়ার, 3 ফেজ সাইক্লো কনভার্টার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, 3 ফেজ সাইক্লো কনভার্টারের ইনপুটে আমি 3 ফেজ ভোল্টেজ দিছি, কিন্তু আউটপুটে কিন্তু আমি সিঙ্গেল ফেজই পাইছি। ঠিক আছে? তো এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে 3 ফেজ যে সাইক্লো কনভার্টার এটার আউটপুট ভোল্টেজটা সিঙ্গেল ফেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ওভারঅল পড়াশোনা, এসি ভোল্টেজ কন্ট্রোলার বা এসি কনভার্টার রিলেটেড যে পড়াশোনাটা সেটা মোটামুটি আমি চেষ্টা করছি যে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কভার করার। সো এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে ফাইনালি করতে পারেন, অথবা আমরা ক্লাসটা তাহলে এখানেই শেষ করব। ঠিক আছে, আমার মনে হয় তাহলে কারো তেমন কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা ক্লাসটা এখানেই কমপ্লিট করতেছি। ওকে স্যার, স্যার কালকে ওই যে আমাদের ক্লাসের ব্যাপারে স্যার ডিসকাস করতেছিলেন। আচ্ছা, কালকে ক্লাসটা মানে মোটামুটি সিলেবাস তো কমপ্লিট আপনাদের, আর মানে করার আপাতত মনে হচ্ছে না যে আমার সিলেবাস তো বাকি নাই। সো ক্লাস না, ঠিক আছে। ওকে স্যার। স্যার আমাদের স্যার ওই যে কুইজ দিয়ে চাইছিলেন স্যার, একটা 3 নাম্বার কুইজ স্যার, ওইটার ব্যাপারেও স্যার পরে বলতেছিলেন। হ্যাঁ, কুইজটা আমি চাচ্ছিলাম যে 4টা সেকশনে একসাথে নিব, তো 4টা সেকশনে একসাথে অফলাইনে আসলে ম্যানেজ করাটা কঠিন হয়ে গেল, তো পরে চিন্তা করলাম যে এটা অনলাইনেই নিব। ঠিক আছে? জি স্যার। এইটাই আর কি। ওকে, আচ্ছা এবার আমাকে একটু একটা জিনিস বলেন তো, আপনাদের প্রজেক্ট কি সব হয়ে গেছে? প্রজেক্ট রিলেটেড কাজকর্ম সব হয়ে গেছে? জি স্যার, প্রজেক্ট তো স্যার আমরা যেটা কমপ্লিট করা আছে স্যার সবার। আরেকবার স্যার আমাদের প্রজেক্ট স্যার আমরা কমপ্লিট করছি স্যার, ওই যে আমরা অলরেডি বিজয় স্যারকে আমরা স্যার ওটা শো করছি, এখন স্যার আপনারটা বাকি স্যার। আমাকে আসলে প্রজেক্ট আলাদা করে শো করা তেমন কিছু নাই, মানে আমি হয়তো বা 2-1 দেখবো। বিজয় স্যারের সাথে আমি কথা বলছি, তো আপনাদের একটা রিপোর্ট আর কি আমার লাগবে। তো রিপোর্টটা আপনাদের সাবমিট করতে হবে, আমার একটা কপি অনলাইনে সাবমিট করলেও হবে, পিডিএফ কপি। তো আমি রিপোর্টটা হচ্ছে গিয়ে বলে দিছিলাম আপনাদের, বলা হয়েছে কিনা স্যার বলছেন কিনা আপনাদেরকে যে একটা IEEE ফরম্যাটে, IEEE পেপার ফরম্যাটে, যেটা কনফারেন্স পেপারের একটা ফরম্যাটে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। ঠিক আছে? সো ওই রিপোর্টটা আপনারা একটু সব গ্রুপ থেকে একটা করে রিপোর্ট একটু সাবমিট করে দিবেন। ঠিক আছে? সিআর একটু রেসপন্সিবিলিটি নেন, একটা গুগল ড্রাইভ ওপেন করে, ড্রাইভে একটা ফোল্ডার ওপেন করে গ্রুপ ওয়াইজ একটা করে রিপোর্ট একটু দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে স্যার। কয়দিনের মধ্যে দিতে পারবেন এটা? স্যার আমরা পরীক্ষার আগে, মানে পরীক্ষা পর্যন্ত টাইম নেই স্যার, পরীক্ষার আগে, পরীক্ষা মানে 8 তারিখের মধ্যে স্যার জমা দিই। আপনারা টাইম একটা নেন, কিন্তু ওইটা ফিক্সড রাখেন, মানে আপনারা আপনাদের সুবিধা মতো নেন। 8 তারিখ না হলে আপনারা মানে চাইলে আপনারা বলতে পারেন স্যার পরীক্ষার ফাইনালের একেবারে পরে নিব, বাট যেটাই নেন একটা ফিক্সড টাইম নিয়ে ওইটার মধ্যে কভার করতে হবে, মানে টাইমের এলোমেলো করা যাবে না। আচ্ছা স্যার। স্যার একটা মানে ফরম্যাটটা একটু দিলে ভালো হতো স্যার, মানে কি টাইপের কি যদি একটা ফরম্যাট পাইতাম।
তাহলে সেটাতে একটু সুবিধা হতো। আচ্ছা, আমি আপনাদের তাহলে একটা জিনিস দেখাই। আপনারা হচ্ছে মানে আমি একটু বের করে দিই। আপনারা যদি IEEE ইসে যান, এই যে আপনারা যদি এই যে IEEE পেপার ফরম্যাট এটা লিখে সার্চ করেন তাহলে দেখবেন এই যে IEEE ম্যানুস্ক্রিপ্ট টেমপ্লেট এটা আসে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে গেলে দেখবেন যে এখানে ম্যানুস্ক্রিপ্ট টেমপ্লেট কিভাবে নিবেন, টেমপ্লেট আপনার কেমন টেমপ্লেট লাগবে তার একটা আছে। তো আপনি চাইলে এই যে ওয়ার্ড টেমপ্লেট নিতে পারেন, আপনার যারা ল্যাটেক্সে কাজ করেন ল্যাটেক্সের টেমপ্লেট নিতে পারেন। ল্যাটেক্সের জন্য এই যে ওভারলিফে ওদের টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে? তো আমি জাস্ট যদি ওয়ার্ডেরটা দেখাই, আপনারা যারা ল্যাটেক্সে কাজ করেন তারা তো ল্যাটেক্সে দেখতে পাবেন। তো ধরেন আমি A4 পেপারের ইসে যাব, তো এখানে গেলে ওরা কি এই যে পেপারের একটা ফরম্যাট আপনাকে দিয়ে দেয়, এই ফরম্যাটে। ওকে স্যার, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এই যে সেকশন গুলো, এই যে ইন্ট্রোডাকশন, এখানে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, তারপরে আপনার এই মতো আপনি হচ্ছে সেকশন গুলোর নাম টাম পাল্টাই দিবেন, ঠিক আছে? যে যা যা আছে, বাট ফরম্যাটটা ওভারঅল এরকমই থাকে। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে কারো বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।